এখানে আসার ভিতরে আলাদা একটা শান্তি লাগে। মনে করেন যে এই জায়গার যে পরিবেশটা, এরকম পরিবেশ অন্য কোথাও নাই। হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি খুলনার ফুলতলা উপজেলা থেকে। আমি আকাশ। আমি এখন যাচ্ছি আপনার যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত 11 শিব মন্দির, যেখানে 11টি শিব মন্দির রয়েছে, এবং আমি সেখানে যাব এবং সেই জায়গাটি ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের যাত্রা। ফুলতলা থেকে আমি চলে যাই রাজঘাট। সেখান থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে পৌঁছে যাই 3 নং ঘাটে। ট্রলারে করে ভৈরব নদী পার হয়ে নদীর ওপারে পৌঁছাই অল্প সময়ের মধ্যেই। বন্ধুরা, আমি নদী পার হয়ে এখন যাচ্ছি 11 শিব মন্দিরের দিকে। এই যে সামনে একটি দিক নির্দেশনা দেওয়া আছে, এই যে লেখা আছে সংরক্ষিত পুরাকীর্তি 11 শিব মন্দির, দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা এখন যাবো এদিকে, গিয়ে দেখি। এই যে সামনে দেখা যাচ্ছে 11 শিব মন্দির রাস্তা, যে গেট দেখা যাচ্ছে, আমরা এখন সেদিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন 11 শিব মন্দির। এই যে তার প্রবেশপথ, আমরা এখন প্রবেশ করব। এই যে আমরা এখন প্রবেশ করছি। যে এই পাশে একটি ফলক দেওয়া আছে। আমরা এখানে, এটি বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া 11 শিব মন্দিরের একটি ফলক। অবশ্য ময়লা জমে একটু অস্পষ্ট হয়ে গেছে, এটি পরিষ্কার থাকলে আরো ভালোভাবে দেখানো যেত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে 11 শিব মন্দিরের নকশা। এই যে এইটি হচ্ছে মূল মন্দির, আর তার চারপাশ জুড়ে যে মন্দিরগুলো রয়েছে তার নকশা এখানে দেখা যাচ্ছে। আর এটি হচ্ছে প্রবেশপথ। আমি যে পথটি থেকে প্রবেশ করলাম সেটি হচ্ছে এই পথটি, তারপরে প্রবেশপথ এইটি, যেটি এই যে প্রবেশপথটি দেখাচ্ছে, এই পথটি আপনার এই নকশায় দেখা যাচ্ছে। এই যে, আর এই পাশে, সবার পাশে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি আছে। এই 3টা সাইড ঘিরে আছে 10টি, এবং প্রধান যে মন্দির সেটি মাঝখানে একটি, টোটাল 11টি মন্দির রয়েছে। আর এই মন্দির সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। আমরা এখন মন্দিরের ভিতর ঢুকবো। এই যে আমি এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আপনাদের নকশা যেটা দেখালাম, আলাদা যে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে এইটি হচ্ছে মন্দিরের, এই 11টি শিব মন্দিরের প্রধান মন্দির এইটি যে দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে জুতা খুলে মন্দিরে উঠুন। অবশ্যই, যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, পবিত্রতা অবশ্যই বজায় রাখতে হবে। আমি জুতা খুলে তারপরে উপরে উঠবো। বন্ধুরা, আমি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এই যে দেখুন, এটি হচ্ছে মূল মন্দির, আর এটি অনেক পুরাতন। আপনারা এটির নির্মাণ শৈলী দেখুন, মন্দিরের কারুকাজগুলো দেখুন, অনেক পুরাতন মন্দির। এই যে মন্দিরের যে নির্মাণ শৈলী আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরের যেখানে ভগবান শিবের লিঙ্গ রয়েছে, সেখানে প্রবেশপথ। এটি এখন তালা দেওয়া আছে। এটি যখন পূজার সময় হয় তখন খোলা হয়। আর এইটি দেখুন, মন্দিরের দরজার কারুকাজগুলো দেখুন বন্ধুরা। বন্ধুরা, এই মন্দিরে ঢুকে আমি একটি জিনিস দেখলাম। এই যে দেখুন, দড়ি দিয়ে ইটের টুকরো বাঁধা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইটের টুকরো বাঁধা আছে। খুব সম্ভবত এটি হচ্ছে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, হয়তোবা যাদের কোনো মনস্কামনা থাকলে তারা সেটি এই ইটের টুকরোর মাধ্যমে ভগবান শিবের কাছে প্রার্থনা রূপে রেখে যায়।
আর এটি হচ্ছে মন্দিরের পাশের দেওয়াল। এটির নির্মাণ শৈলী দেখুন, মন্দিরের ছাদের কিছু মন্দিরের ছাদ। মন্দিরের পিলারগুলো দেখুন কতটা মোটা এবং কারুকাজগুলো দেখুন কতটা সুন্দর। অবশ্য এগুলো সংস্কার করা হয়েছে, সংস্কারের পরে এখন এই রূপ নিয়েছে এই মন্দিরটি। মন্দিরটিও এক সময় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই মন্দিরটিকে সংস্কার কাজে হাত দেয়। তারা সংস্কার করার পরে মন্দিরের এখন যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যশোর 11 শিব মন্দিরে আসার অনুভূতিটা আসলে এভাবে বলে বোঝানো যায় না। এখানে আসার ভিতরে আলাদা একটা শান্তি লাগে। মনে করেন যে এই জায়গার যে পরিবেশটা, এরকম পরিবেশ অন্য কোথাও নাই। ঠিক আছে, তো এখানে আসা, বাবার দেখা পাওয়া, এটা আসলে কপাল লাগে। সবসময় আসলে আসা এভাবে হয় না, অনেক দূর থেকে আসছি তো মনে করেন যে এখানে এসে ঘুরে ফিরে অনেকটা দাদা কোথা থেকে আসছেন? কমফোর্টেবল। আমি নড়াইল সরসপুর থেকে আসছি, এখান থেকে 110-12 কিলো হবে। যশোরের অভয়নগর উপজেলার বাগটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি। রাজা নীলকণ্ঠ রায় মন্দির নির্মাণে ব্রিটিশ আমলে চুন সুরকি আর ইটের ব্যবহার করেছেন। প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে সুন্দর কারুকাজ করা প্রবেশপথ। এখানে মোট মন্দির আছে 11টি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মোট মন্দির আছে 11টি। এই যে এই পাশে আছে আপনাদের, আমি আগে নকশা দেখিয়েছিলাম। এই যে এই পাশে আছে 5টি, এই সারিতে, এই সাইডে 5টি, এই সাইডে 5টি এবং এই হচ্ছে একটি, মোট 11টি আছে দান বাক্স। যারা এই মন্দিরে আসেন, তারা প্রার্থনা করতে আসেন, তারা এখানে দান বাক্স দেন। আর এটি হচ্ছে তুলসী বেদি। এটা হচ্ছে তুলসী গাছ, হিন্দু ধর্মের একটি পবিত্র গাছ যেটিকে পুজো করা হয়। এখানে প্রতিদিন সকালে জল নিবেদন করা হয়। বন্ধুরা, এই মন্দিরগুলো দেখুন, যেগুলো প্রধান মন্দির থেকে পাশেই অবস্থিত। এই যে মন্দিরের এই ভেতরটা আমি আপনাদের দেখাই। এই যে ভেতরের নির্মাণশৈলী দেখুন, গোলাকৃতির ছাদ তৈরি করা হয়েছে, গোলাকৃতির ছাদ, সমতল নয়। আর এটি নির্মাণশৈলী দেখুন, এটির নির্মাণশৈলীও খুব সুন্দর এবং এই অনেক প্রাচীন নির্মাণশৈলী। তো বন্ধুরা, এই মন্দিরগুলি 17 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত ধারণা করা হয়। আর এই যে এইখানে দেখুন, এখানে একটি জায়গা রয়েছে, এখানে হয়তো বা প্রদীপ জ্বালানোর জন্য। আর বন্ধুরা, এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা মন্দির, এই যে আমার পেছনে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মন্দিরে আপনার মহাদেবের কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছিল, কিন্তু আপনার একটা পর্যায়ে সেগুলি চুরি হয়ে যায়। এখন এগুলিতে পুজো হয় না। এই যে মূল মন্দির, এই যে মূল মন্দিরের পাশে যে মন্দিরগুলো রয়েছে, এই যে মন্দিরগুলো রয়েছে, এগুলোতে এখন আর পুজো হয় না, শুধুমাত্র মূল মন্দিরেই পুজো হয়। আর এইটা হচ্ছে দেখুন, একটি মন্দির থেকে একটি মন্দিরের দূরত্ব কিন্তু বেশ কিছুটা, কয়েক ফুট। এটা হচ্ছে আপনার দ্বিতীয় মন্দির, আর এইটি তৃতীয় মন্দির। এইটির নির্মাণ শৈলীটাও দেখুন। এটির দরজা অবশ্য দেওয়া আছে, ভিতরে হয়তো বা কিছু থাকতে পারে, গুরুত্বপূর্ণ কিছু। এইটির নির্মাণ শৈলী দেখুন, এই যে এটি হচ্ছে চতুর্থ মন্দির। এটির মধ্যে কিছুটা পরিষ্কার আছে, দেখি। একটি পথ দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে আপনার
যেহেতু এটি শিব মন্দির, শিবের মাথায় জল ঢালা হতো। এই পথটি দিয়েই যখন জল কিংবা শিবের মাথায় দুধ ঢালা হতো, এটি বাইরের দিকে চলে যেত, ভিতরে জমা হতো না। আর আমি এখন মন্দিরের পেছনের দিকে যাচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে মন্দিরের পেছনের দিক। এই যে মন্দিরের পেছনের দিক। এই পাশের যে মন্দিরগুলো, সেগুলোর দেয়াল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এগুলো যদি আবার পুনরায় সংস্কার করা হয় তাহলে আরও বহু বছর টিকে থাকবে ধারণা করা হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশে একসাথে এতগুলি শিব মন্দির শুধুমাত্র এই জায়গাতেই দেখা যায়। আমি আরও একটি মন্দিরের ভিতরে চলে এসেছি। দেখুন, এটির ভেতরের নির্মাণশৈলীও, প্রতিটি মন্দিরের নির্মাণশৈলী একইভাবে নির্মাণ করা। এটির ছাদও আপনার গোলাকৃতির ছাদ, যে দেখতে পাচ্ছেন। এই মন্দিরের ভেতরগুলি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিছুটা পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, বাতাসে হয়তো বা উড়ে এসেছে, যেহেতু কিছুদিন আগে শীতকাল গেল। গাছের পাতা ঝরে এখন নতুন পাতা গজাচ্ছে, বসন্তকাল চলে এসছে। আমি এখন পরের যে সারির মন্দিরগুলি আছে, আমি এখন সেই মন্দিরগুলিতে যাব, আপনাদের দেখাবো। পর্যায়ক্রমে আমি প্রতিটি মন্দির ঘুরে দেখতে থাকি আর লক্ষ্য করি প্রতিটি মন্দিরের নির্মাণশৈলী একই রাখা হয়েছে। বন্ধুরা, এই 11 শিব মন্দিরে রয়েছে একটি ইতিহাস। যশোর অভয়নগরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় তার একমাত্র কন্যা অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নীলাম্বর রায়ের সঙ্গে, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই নীলাম্বর রায় দুরারোগ্য ব্যাধিতে মারা যায় এবং তারপরে অভয়া তার বাবার বাড়িতে এই অভয়নগরে চলে আসে। তখনকার হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের দ্বিতীয় বিবাহের কোনো প্রচলন ছিল না, সেহেতু অভয়া আর কখনো বিয়ে করেনি এবং তিনি যেহেতু আর কখনো বিয়ে করবেন না, তাই তার বাবার কাছে তিনি একটি অনুরোধ করেন যে তিনি সারা জীবন মহাদেব শিবের পূজা অর্চনা করে তিনি সারা জীবন কাটিয়ে দিবেন। তার জন্য তার বাবাকে মন্দির নির্মাণ করে দিতে বলেন। 17 শতকের মাঝামাঝি রাজা নীলকণ্ঠ রায় এই যে 11টি শিব মন্দির তার মেয়ের উদ্দেশ্যে নির্মাণ করে দেন এবং তার কন্যা অভয়া, রাজকুমারী অভয়া সারা জীবন এখানে পূজা অর্চনা করেই তার জীবন অতিবাহিত করেন। এখানে আরেকটি কথা প্রচলিত আছে যে মাঝে মাঝে রাতে এখান থেকে নাকি কান্নার আওয়াজ ভেসে আসে এবং সাদা শাড়ি পরিহিত কাউকে এখানে দেখা যায়। অনেকে ধারণা করেন যে অভয়া তার যে আর্তনাদ, সেই আর্তনাদ ভগবান শিবের কাছে প্রতিনিয়ত জানাতে থাকেন এবং তিনি কান্নার মাধ্যমে তার আর্তনাদ জানাতে থাকেন, তাই এখানে মাঝে মাঝে কান্নার আওয়াজ পাওয়া যায়। এটি জনশ্রুতি আছে, আসলে এটির কোনো প্রমাণ নেই। এখন এখানে যারা স্থানীয় আছে তারা কি দেখেছেন এটি নিয়ে রয়েছে বিতর্ক। তো বন্ধুরা, এই মন্দিরটিতে আসার পরে আমি যেটি অনুভব করলাম, নিরিবিলি জায়গা, যেটি মহাদেব শিবের আরাধনা করার জন্য একটি একদম পারফেক্ট একটি জায়গা। রাজা নীলকণ্ঠ রায় তার মেয়ের অনুরোধে যে মন্দিরগুলো তৈরি করেছেন, খুব নিপুণ এবং দক্ষ কারিগর দ্বারা এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে। তাহলে তা না হলে কখনো এত সুন্দর মন্দির নির্মিত হতো না। আর অবশ্যই মন্দির নির্মাণের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ অবশ্যই প্রয়োজন, হয়তো তার উপরে সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল বিধায় তিনি এতগুলো মন্দির নির্মাণ করতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখি, এই যে অভয়নগরের নামকরণ করা হয়েছে রাজা নীলকণ্ঠ রায়ের মেয়ে যার নাম ছিল অভয়া, তার নাম অনুসারেই। আর এই অভয়নগরটি আপনার একদম ভৈরব নদীর তীরেই অবস্থিত। যে ভৈরব নদীকে কেন্দ্র করে এক সময় আপনার এই অঞ্চলে বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। আমি আসার সময় আপনাদের যে নদীটি দেখালাম, এটি হচ্ছে ভৈরব নদী, যেখানে অনেকগুলো আপনারা লাইটার জাহাজ দেখতে পেলেন। এখানে আপনার আশপাশে অনেক বাণিজ্যিক কেন্দ্র আছে।
বন্ধুরা, আজ আমি বিদায় নিচ্ছি 11 শিব মন্দির থেকে। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। এবং আমার মায়াবী বন্ধু ফেসবুক পেজটিও আপনারা একটি লাইক এবং ফলো করে দিবেন। তাহলে বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকে 11 শিব মন্দির থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।